8 জনকে আসামি করে জুলাই আগস্ট গণহত্যায় প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান, ইউপিডিএফ আস্তানার সন্ধান। ময়মনসিংহে প্রণোদনার বীজ নিয়ে দুর্নীতি, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছে আমি তাইজিন রহমান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এছাড়া সংবাদে আরও থাকছে: নেত্রকোনায় অস্তিত্বহীন 30 নদী, দখল দূষণের কবলে 17টি, পরিবেশ প্রতিবেশের নেতিবাচক প্রভাব। 5ই আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যায় 8 জনকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দিয়েছে তদন্ত সংস্থা। জুলাই আগস্ট গণহত্যায় এটি প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন। এরপর ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের পর শুরু হবে বিচার কাজ। চিফ প্রসিকিউটর জানিয়েছেন, তদন্ত প্রতিবেদনে 19টি ভিডিও, শেখ হাসিনা 2টি অডিও কল রেকর্ড, সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের কল রেকর্ড সহ তথ্য উপাত্ত আছে। বিস্তারিত শাকিরা আরজুর রিপোর্টে। 24 আগস্টের সকাল, চানখারপুল এলাকায় আন্দোলনকারীদের উপর গুলি চালায় পুলিশ। গুলির শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। গুলিতে শহীদ হন 6 জন: শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, মোহাম্মদ ইয়াকুব, রাকিব হাওলাদার, ইসমাইল হক ও মানিক মিয়া। চানখারপুলে 10ম শ্রেণীর ছাত্র আনাস হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 25 জনের নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়। 6 মাস 13 দিন তদন্ত করার পর তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। আসামি করা হয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ 8 জনকে। পত্রপত্রিকার রিপোর্ট দাখিল করা হয়েছে মোট 11টি। অডিও রেকর্ডিং দাখিল করা হয়েছে 2টি। তার মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল রেকর্ড আছে, যে কল রেকর্ডের মাধ্যমে তিনি পুলিশকে মারণাস্ত্র ব্যবহার করে এই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেটিও এখানে আছে। এর বাইরে ডিএমপির কমিশনার হাবিবুর রহমান প্রধানমন্ত্রীর মারণাস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের যে হত্যা করার নির্দেশ, সেইটার আলোকে তিনি ওয়্যারলেস মেসেজে সমস্ত পুলিশ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন সিআর অর্থাৎ চায়না রাইফেলের মাধ্যমে জুলাই বিপ্লবীদের হত্যা করার জন্য। সেই অডিও রেকর্ডটিও এক্সামিন করে সেখানে প্রমাণ আকারে দাখিল করা হয়েছে। এর মধ্যে পুলিশ কর্মকর্তা আরশাদ, কনস্টেবল সুজন, ইমাজ ও নাসিরুল গ্রেফতার আছেন। পলাতক আছেন 4 জন। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি, বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে, কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। শেখ হাসিনার সরাসরি নির্দেশে চানখারপুলে হত্যাকাণ্ড ঘটেছে, কিন্তু তার বিরুদ্ধে আলাদা তদন্ত চলমান থাকায় এই তদন্তে 8 জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে বলে জানান চিফ প্রসিকিউটর। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে, কিন্তু যেহেতু তাদের বিরুদ্ধে আলাদাভাবে তদন্ত চলমান আছে এবং সম্মিলিতভাবে তাদের বিরুদ্ধে একটাই চার্জশিট দেওয়া হবে, সেই কারণে এই চার্জশিটে তাদেরকে বিচারের জন্য উপস্থিত করানো হয়নি। তাদের জন্য আলাদাভাবে তদন্ত রিপোর্ট আসবে এবং তাদের বিরুদ্ধে সেইভাবে ফর্মাল চার্জ দাখিল করা হবে। তবে এই মামলার মধ্যেও তাদের সম্পৃক্ততার তথ্য এবং প্রমাণাদি উঠে এসেছে। তবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চানখারপুল, আশুলিয়া, নরসিংদী সহ সব ঘটনার তদন্ত একসাথে হচ্ছে। সেখানে চানখারপুল রিপোর্ট সংযুক্ত করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আপনারা জানেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শাকিরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।
লন্ডনে এক আওয়ামী লীগ নেতার ছেলের বিয়েতে একসঙ্গে দেখা গেছে শেখ হাসিনার সাবেক 4 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের ছেলে ফাইয়াজ রহমানের বিয়ের অনুষ্ঠানে তাদের দেখা গেছে। লন্ডনের O2 এলাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ওই বিয়ে অনুষ্ঠানে আয়োজন করা হয়। লন্ডন থেকে পাঠানো শাহেদ শফিকের রিপোর্ট, জানাচ্ছেন আফসানা নীলা। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হলে দলটির মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালিয়ে যান। পালিয়ে যাওয়ার কয়েক মাস পর থেকে বিভিন্ন দেশে প্রকাশ্যে আসতে থাকেন দলটির শীর্ষ নেতারা। ইতিমধ্যে যুক্তরাজ্যের লন্ডনে আওয়ামী লীগের বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও শীর্ষ নেতা প্রকাশ্যে এসেছেন। তারা সেখানে নানা অনুষ্ঠান ও দলীয় কর্মসূচিতে অংশও নিচ্ছেন। এবার বাংলাদেশ থেকে পালানো মন্ত্রী এমপিরা যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমানের ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছেন। লন্ডনের O2 এরিনার প্রেস্টিজিয়াস ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিয়ের অনুষ্ঠানে 20 এপ্রিল সন্ধ্যায় যোগ দেন আওয়ামী লীগ সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান, সাবেক প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী ও সিলেট 3 আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া মন্ত্রী এমপিরা বেশ হাসি খুশি ছিলেন। তারা বিয়েতে আসা নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন, অনেকের সঙ্গে ছবিও তোলেন। এর আগে পালিয়ে যাওয়া এসব এমপি মন্ত্রীদের কারো কারো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেয়ার ও হোটেল রেস্তোরাঁয় আড্ডার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছিল। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এদিকে লুটপাট ও গণহত্যার সাথে সংশ্লিষ্ট হাসিনা আমলের পলাতক মন্ত্রী এমপিদের বিচারের আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। বিশ্বের যেখানেই থাকুক তাদের প্রত্যাবর্তনের উদ্যোগ নেওয়া হবে। যাদের বিরুদ্ধে বড় রকমের করাপশনের আছে, খুনের মামলা আছে, তাদের সবার ব্যাপারেই আমরা সিরিয়াস এবং প্রত্যেককেই আমরা ইভেনচুয়ালি আমরা প্রত্যাবর্তন চাব। তাদেরকে বাংলাদেশের আইনকে পেশ করতে হবে, তাদেরকে আইনের আওতায় আনা, সেটা আমাদের কেন, আমি মনে করি আমাদের পরবর্তী যে কোনো গভর্নমেন্ট সবার জন্য এটা একটা নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজটা খুব ভালোভাবে করব এবং আমরা আশা করব যে আমরাই যেন কাজটা একটা শেষ করে যেতে পারি। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান মিলেছে। উদ্ধার করা হয়েছে প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম। সকালে জেলার দুর্গম ভাইবোনছড়ার সুরেন্দ্র কারবারিপাড়া ও পূর্ণ কারবারিপাড়ায় ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান পাওয়া যায়। এ সময় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ প্রশিক্ষণ ও দাপ্তরিক সরঞ্জাম, ল্যাপটপ, ক্যামেরা, ওয়াকিটকি, মোবাইল উদ্ধার করা হয়। এদিকে সেনাবাহিনীর অভিযানে বেশ কয়েকজনকে আটক করার খবর পাওয়া গেলে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। গেল 16 এপ্রিল খাগড়াছড়ি সদরের গিরিফুল এলাকা থেকে অপহৃত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থী সহ 6 জন। ময়মনসিংহে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি প্রণোদনার সবজি বীজ দেয়া নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে। বিএডিসির সবজি বীজ না দিয়ে প্রাইভেট কোম্পানির নিম্নমানের বীজ সরবরাহ করে 22 লাখ টাকা আত্মসাতের অভিযোগ উপজেলা কৃষি কর্মকর্তার বিরুদ্ধে। ময়মনসিংহ বিভাগীয় প্রতিনিধি আতাউর রহমান জুয়েলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বন্যার ক্ষতি পোষাতে ধোবাউড়ায় 7,860 জন কৃষককে প্রণোদনার আওতায় জনপ্রতি 600 টাকা হিসেবে 8 ধরনের 12 প্যাকেট সবজি বীজ বিএডিসি থেকে কেনার জন্য বরাদ্দ হয় 47,16,000 টাকা। বিএডিসি থেকে সরবরাহ না করে নিম্নমানের বীজ কিনে কৃষকের মাঝে বিতরণ করা হয়। কৃষকরা জানান, বন্যায় ব্যাপক ক্ষতির পর প্রণোদনা পেয়ে লাভের আশায় সবজি চাষ করেন তারা। নিম্নমানের হওয়ায় বীজ গজায়নি। কোম্পানির হয়ে গেছে, বীজ জ্বালায় না, ফসল নষ্ট হয়ে গেছে। ভালো বীজ দেয় না, কারণ আমরা ফসল কি আমরা করাবো। এটা কৃষকের ক্ষতি করছে এবং জনগণেরও ক্ষতি করছে। তারা যে কাজটা করছে এটার যাতে সুন্দর সুষ্ঠু বিচার হয়। উপজেলা কৃষি কর্মকর্তা নাদিয়া ফেরদৌসি বীজ বাবদ 22 লাখ টাকা আত্মসাৎ করেছেন। তারাইকান্দি গ্রামের কৃষক কামরুল হাসান খান বিভিন্ন দপ্তরে অভিযোগ করে বিচার চেয়েছেন। বন্যা কবলিত এলাকা, ওই এলাকায় যে কৃষক আছে একমাত্র হেতিমের মাল যে মাহিরা খাবো। আমি চাই এই অপারে যদি আমার আব্বাও করে দেয় তো ওনার শাস্তি হোক।
যেই হোক, যে অফিসারই হোক। উপজেলা কৃষি কর্মকর্তা বীজ সরবরাহ করে ইস্পাহানি এগ্রো কোম্পানির নামে চেক না দিয়ে 5 ফেব্রুয়ারি আকাশ কুমার নামে এক ব্যক্তির নামে 47,01,600 টাকার চেক দেন। ওই ব্যক্তি সোনালী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে কোম্পানিকে 25,93,000 টাকা চালানে পরিশোধ করেন। তবে অভিযোগ অস্বীকার করেন কৃষি কর্মকর্তা। অনিয়ম হয়ে থাকলে এটা তো ডিপার্টমেন্ট আমাকে দেখবে, আর আমি সম্পূর্ণ নতুন এখানে, আমার জানার মতে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। এ ঘটনায় উপজেলা কৃষি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে উপজেলা প্রশাসন। ইতোমধ্যেই তাকে একটি কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, দেখা যাক উনি কি জবাব দেন। আর এটা আসলেই খুব অনভিপ্রেত। এ ধরনের কেউ যদি বিধি বহির্ভূত ঘটনা ঘটান তাহলে তার বিরুদ্ধে যে ধরনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন সেটা আমরা নিশ্চয়ই নেওয়ার চেষ্টা করব। তদন্ত করে বিচার দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। এক দফা দাবিতে এবার আমরণ অনশনে বসতে যাচ্ছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত আলটিমেটাম শেষ হওয়ায় চূড়ান্ত কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচিতে যাচ্ছেন তারা। এদিকে দুপুরে কুয়েট স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে জরুরি প্রেস ব্রিফিং করে আলোচনার আহ্বান জানিয়েছেন কুয়েটের শিক্ষকরা। এর আগে আলাদা কর্মসূচি থেকে শিক্ষার্থীদের এক দফাকে অযৌক্তিক দাবি করে তাদের কর্মসূচি প্রত্যাহার করে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার আহ্বান জানান শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। তবে নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ভিসির পদত্যাগের এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে দেশের বিভিন্ন জেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন নার্স মিডওয়াইফরা। সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ থেকে অবিলম্বে বৈষম্য দূর করে ডিপ্লোমা কোর্সকে স্নাতকের মর্যাদার দাবি জানান তারা। দিনাজপুরে জেলা প্রেস ক্লাবের সামনের সড়কে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। একই দাবিতে কর্মসূচি পালন করে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন জামাল শাখা। নওগাঁর কাজীর মোড়ে অবস্থান কর্মসূচি থেকে দাবি আদায় না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। সুনামগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে কার্যক্রম দ্রুত চালুর দাবিতে ক্লাস বর্জনের পাশাপাশি একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করা হয়েছে। রোববার সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে এই শাটডাউন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। শিক্ষার্থীরা জানান, সমস্যার সমাধানে কথা বলতে চাইলে তাদের উপর লাঠিচার্জ করা হয়। ডিজি হেলথ সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে গিয়েও সুস্পষ্ট কোনো আশ্বাস পাননি তারা। হাসপাতাল চালুর বিষয়ে দ্রুত সুনির্দিষ্ট রোড ম্যাপ চান আন্দোলনকারীরা। নারায়ণগঞ্জের রূপগঞ্জে নানা আয়োজনে 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইউএস বাংলা মেডিকেল কলেজ। সকালে কলেজ প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রা ও পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। মানবিক চিকিৎসক গড়ার প্রত্যয় উঠে এসেছে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণিল আয়োজন থেকে। নারায়ণগঞ্জ থেকে রবিউল ইসলামের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। ইউএস বাংলা মেডিকেল কলেজের 11তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণিল এই শোভাযাত্রা নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবর কর্ণগোপ এলাকায় কলেজ ক্যাম্পাস থেকে র্যালিটি বের হয়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রদক্ষিণ করে। পরে বেলুন উড়িয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। শিক্ষক শিক্ষিকা ও নবীন প্রবীণ শিক্ষার্থীদের নিয়ে কেক কাটা, সঙ্গীত অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর মিলন মেলায় যোগ দিয়ে উচ্ছ্বাস জানান শিক্ষক শিক্ষার্থী এবং কর্মচারীরা। শিক্ষার্থীরা দেশে দেশান্তরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে, তাদের সাফল্য তারা বিভিন্ন জায়গায়, তারা বিশেষজ্ঞ ডাক্তারে পড়েছে, এই মানবতার সেবায় তারা যে ভূমিকা রাখছে, আমরা এই পরিসরে থেকে সেই আনন্দকে, সেই গৌরবকে আমরা ধারণ করছি। নারায়ণগঞ্জ অনেক দিন থেকেই একটা বিশেষায়িত হাসপাতালের প্রয়োজনীয়তা অনুভব করছিল। সেই আশা আকাঙ্ক্ষা এবং জনগণের সেবার যে একটা ভাব এবং ইচ্ছা,
সেই ইচ্ছা নিয়ে ইউএস বাংলা প্রতিষ্ঠিত হয়েছে। আমি আজকে খুব খুশি এবং খুবই গর্বিত যে আমাদের ইউএস বাংলা মেডিকেল কলেজটা এখন এই রকম একটা প্ল্যাটফর্মে এসে দাঁড়াতে পেরেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএস বাংলা মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ ডাক্তার মোহাম্মদ সাজ্জাদুর রহমান। প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন তিনি। এখানে হাসপাতাল থেকেও আশেপাশের লোকজন খুবই স্ট্যান্ডার্ড চিকিৎসা পাচ্ছে। আমি আশা করি ভবিষ্যতে এই মেডিকেল কলেজ এবং ইউএস বাংলা মেডিকেল কলেজ হসপিটাল উত্তরোত্তর আরও সমৃদ্ধ করবে। কলেজের বর্তমান অধ্যক্ষ জানান, মানবিক চিকিৎসক তৈরি করতে ইউএস বাংলা মেডিকেল কাজ করে যাচ্ছে। এই অত্র অঞ্চলে মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য এবং স্বাস্থ্য শিক্ষা গবেষণা এই সমস্ত কাজে অবদান রাখার জন্য এবং মানবিক চিকিৎসক তৈরির ব্রত নিয়ে এই মেডিকেল কলেজ কাজ করছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের পরিচালক ডাক্তার AKM মাহবুবুল হক, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মতিন ও অধ্যাপক ডাক্তার রওশনা খানম। ইউসুফ হাসান নাইম, একুশে টেলিভিশন। নদীমাতৃক ও কৃষি প্রধান জেলা নেত্রকোনা। জেলার 10 উপজেলার উপর দিয়ে বয়ে গেছে ছোট বড় 58টি নদী। বর্তমানে মাত্র 11টি নদী স্বাভাবিক প্রবাহে রয়েছে, আর 17টি দখল ও দূষণের কবলে পড়ে বিপন্ন অবস্থায়। বাকি 30টি নদী এখনও পুরোপুরি অস্তিত্বহীন। নেত্রকোনার প্রতিনিধি মনোরঞ্জন সরকারের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 1897 সালে ভয়াবহ ভূমিকম্পে নেত্রকোনার কালীগাং, মরা নদী, কালীহারি নদী সহ 9টি নদী সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যায়। এই নদীগুলোর জায়গায় এখন গড়ে উঠেছে মানুষের বসতি। এছাড়া দখলদারদের দৌরাত্ম্য, অপরিকল্পিত বালু উত্তোলন, শিল্প কারখানার বর্জ্য ফেলা ও পর্যাপ্ত খনন না হওয়ায় নদীগুলো ক্রমশ শুকিয়ে যাচ্ছে। জেলার কংস, ধনু, মগরা, সোমেশ্বরী সহ 11টি নদী এখনও স্বাভাবিক প্রবাহ ধরে রেখেছে। বাকি 17টি নদী হারিয়েছে নাব্যতা। এসব নদীর কোথাও কোথাও তৈরি হয়েছে বিশাল বালুচর, আবার কোথাও পানি শূন্য হয়ে পরিণত হয়েছে মরা খালে। নিয়মিত খনন না হওয়ায় অনেক নদীতে চর জেগে উঠেছে, যা কৃষি ও জলজ প্রাণীর জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে। আমরা যখন ছোট ছিলাম তখন এটার অনেক স্রোত ছিল। প্রায় 30 বছর যাবত আমরা এটার ভিতরে কোনো ব্যবহার করতে পারতেছি না। পানির দূষণ, নদী দখল। এই তুষাই নদীর এখন স্মৃতি মাত্র, কারণ এখানে নদীর কোনো চিহ্নই নাই। মগরা নদী বিশাল আরো ছোট ছিল, মাঠ ছিল, টিমার চলতো, ট্রলার চলতো। নদীর নাব্যতা হারানোয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় জেলেরা। নদীতে পর্যাপ্ত পানি না থাকায় মাছ ধরা দিন দিন কমে যাচ্ছে। একইভাবে নদীর পানি সরবরাহ না থাকায় কৃষিকাজ ব্যাহত হচ্ছে। আমরা ফসল কৃষি করতে পারি না পানির লাগে। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া অনেক এরকম লাগাতে পানি দিতে থাকবে না। 9টি নদী চলমান আছে, সেইগুলো আমাদের বিভিন্ন ধরনের মানুষের আগ্রাসন, দখল, দূষণ কারণে এই নদীগুলো এখন আমাদের বিপন্ন হওয়ার পথে। দখলদারদের হাত থেকে নদী মুক্ত করতে প্রশাসনের কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানান এই কর্মকর্তা। পাশাপাশি নিয়মিত খনন, সচেতনতা বৃদ্ধি ও সরকারি পর্যায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের তাগিদ তার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে এই 95টি নদীর লিস্ট করা হয়েছে এবং এগুলো পর্যায়ক্রমে আমরা পুনঃখননের আওতায় আনবো। ইতিমধ্যে আমরা নেত্রকোনা জেলায় প্রায় 12টি ছোট নদী যেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলোকে আমরা পুনঃখনন করতে সক্ষম হয়েছি। নেত্রকোনা নদী রক্ষায় এখনই কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে জেলার অনেক নদী শুধু ইতিহাস হয়ে থাকবে। তাই নদীগুলোকে বাঁচাতে সরকার, স্থানীয় প্রশাসন ও সাধারণ জনগণকে একসাথে কাজ করতে হবে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। 8 জনকে আসামি করে জুলাই আগস্ট গণহত্যায় প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল। খাগড়াছড়িতে অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান, ইউপিডিএফ আস্তানার সন্ধান। ময়মনসিংহে প্রণোদনার বীজ নিয়ে দুর্নীতি, কৃষি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথে থাকুন।